নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। পুরো 1 বছর পর আজকে লোকালয়ে আসা হলো। জানি না এই একটা বছর দেশের ভিতরে কি হয়েছে, কারণ আমার কাজ তো দেশ রক্ষা করা। তাই তো দেশের ভিতরে কি হয় তা জানার বেশি একটা সময় হয়নি। যাক, বাসে এসে সবার সাথে কৌশল বিনিময় করে খাওয়া দাওয়া করে হালকা একটু ঘুমিয়ে নিলাম, কারণ রাতে পড়তে হবে। ও, আপনাদের তো পরিচয়টা দেয়া হলো না। আমি মিজু, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাবা মায়ের আমরা 2 ভাই। আমাদের বিজনেস আছে, যেটা ভাইয়া ও আব্বু মিলে সামলায়। ও, আপনাদেরই তো বলা হয়নি, আমি একজন দেশের সৈনিক, মানে আর্মি। দেশকে রক্ষায় নিজেকে এগিয়ে নিয়ে গেছি। 4 মাসের ছুটি নিয়ে এসেছি আমি। সাধারণত 4 মাস ছুটি কেউ পায় না, তবে আমার চাচা কর্নেল মাহমুদ, আপনারা যারা ছদ্মবেশী মেজর গল্পটা পড়েছেন তারা হয়তো চিনেন, তাই সুবিধা পেয়ে গেছি। আসলে আমাদের বংশের মধ্যে আর্মি আছে বেশ কয়েকজন। আমি প্রত্যেক বছরে এসে সেমিস্টার পরীক্ষা দিয়ে যাই শুধু, তারপর আবার চলে যাই বর্ডারে। এবার ফাইনাল এক্সাম, তাই ছুটিটা বেশি করে নিতে হয়েছে। আমি যে ভার্সিটিতে পড়ালেখা করি সেখানে আমাকে কেউ জানে না যে আমি আর্মি, কারণ আমার কোনো বন্ধু নেই। কারণটা হয়তো আমি ওদের মতো ভার্সিটিতে সময় দিতে পারি না, কারণ আমাকে যে দেশ রক্ষা করতে হয়। তাই তো ওরা শান্তিতে দেশে থাকতে পারবে। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে গিয়ে কিছু হালকা নাস্তা করে নিলাম। তারপর সবার সাথে গল্প করে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম, কারণ এই বছর কাজের চাপ বেশি ছিল, তাই বেশি একটা পড়তে পারিনি। তাই কিছুদিন বেশি ছুটি নিয়ে যেন ভার্সিটিতে গিয়ে কয়েকদিন ক্লাস করতে পারি। তাই কালকে থেকে ভার্সিটিতে গিয়ে ক্লাস করব। পড়াশোনা শেষ করে রাতে খাবার খেয়ে নিলাম। তারপর সাধারণ একটু এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। সকালে নাস্তা করে ভার্সিটির জন্য রেডি হয়ে চলে আসলাম ভার্সিটিতে। ভার্সিটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম ভার্সিটিকে। 1 বছরে অনেক বদলে গেছে এটা। তারপর ধীর পায়ে ঢুকলাম ভার্সিটিতে। ভার্সিটি দিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। উনি নিজেও জানে না আমি আর্মি। স্যার এতটুকু জানে আমি কর্নেল মাহমুদের ভাতিজা। তাই উনি আমাকে নিয়ে নিজে ক্লাস দেখে দিয়ে আসলো। ক্লাসের সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। তারপর আমি গিয়ে পেছনের একটা টেবিলে বসে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে ওই দিনের মতো বাসায় চলে আসলাম। যেহেতু কোনো বন্ধু নেই, তাই বাহিরে বেশি একটা দেরি করি না। পরদিন ভার্সিটিতে একটু তাড়াতাড়ি গিয়ে ক্যান্টিনে গিয়ে বইয়ের পাতায় নজর দিতে লাগলাম। তখন কেউ একজন এসে বইয়ের উপর হাত রাখলো। তাকে দেখি আমার এই ক্লাসমেট 3টা ছেলে। কালকে ক্লাসে দেখেছি ওদের চোখের ভাষা অন্য কিছু বলছে। তখন ওদের মধ্যে একজন বলে উঠল, কিরে, তোকে শুধু পরীক্ষার সময় দেখি, বাকি সময় তো তোর কোনো দেখাই পাওয়া যায় না। আসলে ভাই, আমার কিছু পার্সোনাল সমস্যার কারণে ক্লাস করতে পারি না। ও, তা তোর নাম কি? আমার নাম মিজু। ও আচ্ছা, ভার্সিটিতে তোর কোনো ফ্রেন্ড সার্কেল আছে? জি না। তাহলে তুই আজ থেকে আমাদের সাথে চলাফেরা করবি, ঠিক আছে? আমরা বাকি ছেলেদের মতো খারাপ ছেলে না, আর তোর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। ব্যাস, ওরাও আমার সাথে বসে আড্ডা দিতে লাগলো। আসলে ওদের মুখ দেখে মনে হয় না ওরা খারাপ, তাই করে নিলাম বন্ধুত্ব। বাকিটা পরে দেখা যাবে। ওদের সাথে কথা বলে ওদের নাম জানতে পারলাম, সুমন, সবুজ আর রুবেল। যাক, ওদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে মাঝামাঝি একটা সিটে বসে গেলাম। তারপর আবার পড়ালেখায় মন দিলাম। স্যার আসতে এখনো কিছুক্ষণ সময় বাকি আছে। তখন হঠাৎ করে কেউ আমার সামনে এসে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে, দেখতে পুরাই নায়িকা, কিন্তু আমার সামনে রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। অন্য কিছু ভাবার আগেই বলে উঠল, ওই কে রে তুই, আমার সিটে বসেছিস? এটা তো আমি এসে খালি দেখেছিলাম, তাই বসে আছি। এটা আমার সিট, আর যা পিছে গিয়ে বস তুই। ও সরি, আমি হয়তো ভুলে আপনার সিটে বসে গেছি। আসলে আমি জানতাম না এটা আপনার সিট।
বলেই পেছনে এসে সুমনদের পাশে বসে গেলাম। তারপর সুমনকে বললাম, সুমন, মেয়েটা কে রে? আরে ও হলো জান্নাত, আমাদের সভাপতি সাহেবের মেয়ে। তাই বাসিটিতে ওর একটু পাওয়ার চলে আর কি। ও, তুই নতুন, তাই ওর সাথে লাগতে দাস না। আমি ওর সাথে কেন লাগতে যাব? তাও দূরে থাকিস, তাতে তোর ভালো হবে। ওকে। তারপর ক্লাসে স্যার চলে আসে আর আমি ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করে যখন ওই ভার্সিটি থেকে বেরিয়ে যাবে তখন ওই কেউ আমার নাম ধরে ডাকতে থাকে। তাকে দেখি জান্নাত আর তার পাশে কিছু মেয়ে আছে। তখন ওই জান্নাত ইশারা করে আমাকে ওর কাছে যেতে বলল। তাই বেশি কিছু না ভেবে গেলাম ওদের কাছে। কিরে, শুনলাম তুই নাকি কাল নতুন এসেছিস কলেজে? জি, আমি নতুন না, তবে ক্লাসে এসেছি কালকে প্রথম। ও, তা তুই কি এমন কাজ করছিস যে ক্লাস করতে পারিস না? এমনি মন চায় না, তাই করি না। আর কারণ থাকলেও আপনাকে বলতে আমি বাধ্য না। ও, এত অ্যাটিটিউড তোর? এখানে অ্যাটিটিউডের কি দেখলেন? আমি বলেছি আমি যা করি তা আপনাকে বলতে বাধ্য না, ব্যাস। এসব আঁকাবাঁকা কথা বের করব আমি, তারপর সোজা কথার উত্তর দেওয়া শিখিয়ে দেব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি? হুমকি না, কালকে ভার্সিটিতে আয়, বুঝতে পারবি। ওকে বলেই সেখান থেকে চলে আসলাম। এটা ওভাবে না নিয়ে আমি চলে গেলাম বাসায়। পরের দিন রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটিতে ঢুকতে যাব তখন ওই সুমন আর বাকি দুইজন আসলো। মিজু, দাঁড়া, তোর সাথে কথা আছে। বল, কি বলবি? তুই কি কালকে জান্নাতের সাথে কিছু উল্টাপাল্টা করেছিস? না, কেন? জান্নাত তো তোকে মারার জন্য আমাদের ভার্সিটি কয়েকজন রাজনীতি করা ছেলেকে ভাড়া করেছে। দেখ, তুই এখান থেকে ফিরে যা। আমরা জান্নাতিকে বুঝিয়ে সবকিছু ঠিক করলে তারপর না হয় ভার্সিটিতে আসিস। মিজু, তুই বুঝতেছিস না, ওরা অনেক খারাপ। কি হয় আমি দেখে নিব। ওরা তো জানে না আমি কে। তারপর ওদেরকে নিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভিতরে এসে ক্যান্টিনে বসে সবাই মিলে আড্ডা দিতেছি। ঠিক তখনই কয়েকজন মাস্তান টাইপের ছেলে আমার কাছে আসলো। এসেই বলতে লাগলো, কিরে হিরু, তোর নাকি অনেক দেমাগ। ভাই, আমি একজন সাধারণ মানুষ, আমার দেমাক আসবে কোথা থেকে? তুই এই কলেজে নতুন এসে জান্নাতের সাথে পাল্লা দিতে শুরু করেছিস? ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে আমি লেখাপড়া করতে এসেছি, কারোর সাথে পাল্লা দিতে নয়। সো এসব অযথা কথা বলা বন্ধ করুন। আচ্ছা যা, তুই নতুন বলে তোকে প্রথমবার মাফ করে দিব, যদি তুই জান্নাতের কাছে গিয়ে মাপ চেয়ে আসিস। আমি জান্নাতের কাছে গিয়ে কেন মাপ চেয়ে আসবো? তুই জানিস তোকে মারার জন্য জান্নাত আমাদের ভাড়া করেছে। দেখ, ভালো ভালোই বলছি, গিয়ে জান্নাতের কাছে ক্ষমা চেয়ে আয়, না হলে কিন্তু। দেখুন, কেউ আমাকে মারার জন্য লোক ভাড়া করলে আমি কি করব? আর আমি তো কোনো ভুল করি নাই যে জান্নাতের কাছে ক্ষমা চাইতে যাব। এই কথাটি বলার সাথে সাথে পেছন থেকে জান্নাত বলে উঠল, জান্নাত তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। জান্নাত আর কিছু না বলে চলে গেল। তখন ছেলেটা বলে উঠল, দেখ, তোকে মারতে চাই না, তাই ক্ষমা চেয়ে নে জান্নাতের কাছে, তাহলে মারবো না। না হলে মেরে একেবারে তোকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিব। দেখুন, অন্যায় না করে কারো কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ব্যাস, কথাটি শুনে ছেলেটা আমার গালে একটা চর মারে করে বসিয়ে দেয়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তারপর আমার কলার ধরে মাঠের মধ্যে টেনে নিয়ে আসে। আমি চুপচাপ পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম। এখানে ওদের সাথে মারামারি করাটা ঠিক হবে না, আর ওরা আমার সাথে পারবে না। তাই ছেলেটাকে বলে উঠলাম, আপনার সাথে আমি শান্তি চুক্তি করতে চাই। মানে? দেখুন, আপনার সাথে আমার আলাদা করে কথা বলতে চাই, এটা আপনারই ভালো হবে। আচ্ছা বল, তোর কি শান্তি চুক্তি? তারপর সুমন, সবুজ, রুবেল সহ ছেলেটাকে নিয়ে একটা কোনায় চলে গেলাম। বল এবার কি বলবি? দেখ ভাই, তোর এই কয়েকটা ছেলে দেখে আমার একটু ভয় পাচ্ছে না। ভয় হচ্ছে তোদেরকে নিয়ে। আমি যদি মারতে শুরু করি তাহলে তোরা সবাই মারা যাবি। ওই কি বললি তুই? ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছি, প্লিজ ভাই আমাদের ক্ষমা করে দিন, আর এরকম কখনো করবো না। আচ্ছা যাও আমার সামনে থেকে। আর শোন,
তোদের রাজনীতিতে একটা নীতি আছে, যে কাউকে না চিনে কারো মাথায় পিস্তল ঠেকাতে নেই। তখন আমি ছেলেটার পিস্তলটা আমার হাতে নিলাম। বাহ, AK-47। এটা যখন লোড থাকে তখন তো 3 কিলো থাকে, আনলোড এটার ওজন 2.50, তাই না? আর 50 মিটার দূরত্ব রেঞ্জ, তাই না? আমার কথাটা শুনে ছেলেটা সহ বাকি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। যাক, ছেলেটা অনেক ভয় পেয়েছে, তাই বললাম, শোন ভাই, আমি দেশকে ভালোবাসি, তাই চুপ থাকি, আর যদি কখনো রাখি কাউকে ভয় করি না। তখন ছেলেটা সহ তার বন্ধুরা সবাই চলে গেল। এদিকে জান্নাত সহ আমার বন্ধুরা সুমন, সবুজ ও রুবেল আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওরাও হয়তো অবাক হয়েছে, তাই জিজ্ঞেস করলাম, কি হলো, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই, তুই আসলে কে? সত্যি করে বলতো। আরে আমি তো তোদের মতো একজন সাধারণ মানুষ। কেন? তাহলে এতক্ষণ যা বললি? আরে ও কিছু না, সময় হলে সব বুঝতে পারবি। চলো সবাই ক্লাসে যাই। ক্লাসে আসার সময় লক্ষ্য করলাম জান্নাত আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। তারপর ক্লাসে বসে যথারীতি সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিই, তারপর কিছু হালকা নাস্তা করে রুমে গিয়ে শুয়ে পড়ি। সামনে পরীক্ষা, তাই বাহিরে বের হলাম না, একটু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই, তারপর পড়ালেখায় মনোযোগ দিই। পড়ালেখা করতে করতে রাত অনেক গভীর হয়ে যায়। আব্বু আম্মু সবাই ঘুমিয়ে গেছে। আমার ঘরে আম্মু খাবার রেখে চলে গেছে, তাই খাবারটা খেয়ে নিলাম। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে এসে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানে ঘুম ভাঙে। নামাজ পড়ে এসে পড়তে বসলাম। মা এসে কফি দিয়ে যায়। কফি খেয়ে আবারও পড়তে বসলাম। পড়া শেষ করে ফ্রেশ হয়ে কিছু না খেয়ে কলেজে চলে আসি। আসতেই ভার্সিটি গিয়ে দেখি এখনো কেউ আসেনি, তাই আমি কি একটা গাছের নিচে বসেছিলাম। তারপর ক্লাসে গিয়ে নিয়মিত ক্লাস শেষ করে বাসায় চলে আসি। এর মধ্যে জান্নাত আমার সাথে অনেকবার কথা বলতে এসেছে, আমি কোনো সাড়া দিইনি। এইভাবে কেটে যায় 20 দিন। আজকে রাত গভীর করে পড়াশোনা করি, তারপর ঘুমিয়ে যাই, কারণ আর কয়েকটা দিন পর পরীক্ষা। আর মনে হয় 2 সপ্তাহ ক্লাস হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই, তারপর মা নাস্তা করতে ডাকে। আমি নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ি। খাবার আইটেমগুলো দেখে আমি মুখরিত, কারণ মা আজকে আমার পছন্দের অনেকগুলো খাবার রান্না করেছে। আসলে প্রায় 1 বছর ভালো করে মায়ের হাতের রান্না খাইনি, তাই আর কি। খাবারগুলো খেয়ে ভার্সিটিতে চলে আসি। ভার্সিটিতে এসে ক্যান্টিনে বসে বই পড়তেছি, তখন ওই কোনো মেয়ের চিল্লানো কানে আসে, তাই উঠে একটু সামনে গেলাম। সামনে যেতেই চোখে পড়ল একটা ছেলে একটা মেয়েকে বিরক্ত করতেছে, তাই আমি ওদের কাছে গেলাম। মেয়েটা আমাকে দেখেই আবার পেছনে এসে লুকোলো। ভাইয়া, আমাকে প্লিজ বাঁচান, ছেলেটা আমার ফায়দা উঠাতে চাইতেছে। প্রথমত খারাপ লাগলো যে শিক্ষা প্রতিষ্ঠানে এসে এসব করতেছে, তাও ছেলেটাকে থাপ্পড় দিয়ে প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম। ওনাকে সব কিছু বলার পর উনি বললেন যে এক্ষুনি আসতেছেন। তারপর আমাদের দিকে এগিয়ে একে একে সবাই আসতে শুরু করলো। খেয়াল করলাম জান্নাত আমার দিকে তাকিয়ে কেমন যেন মিটি মিটি হাসছে। আমি সেদিকে প্রক্ষেপ না দিয়ে বসে রইলাম। তারপর সবাই আসার পর আমাকে সহ ওদেরকে ডেকে নিয়ে গেল প্রিন্সিপাল স্যারের রুমে। তারপর প্রিন্সিপাল স্যার মেয়েটাকে জিজ্ঞেস করলো, মিজু আমাকে ফোন করে যা যা বলেছে তা কি সত্য? কি বলেছে স্যার? এই যে ছেলেটা তোমার ফায়দা উঠাতে চেয়েছিল। স্যার, উনি যা বলেছে তা সবই মিথ্যা, আরও ও হলো আমার বয়ফ্রেন্ড। মেয়েটার কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে চমকে উঠলাম। কি বলছে মেয়েটা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তখন প্রিন্সিপাল স্যার মেয়েটাকে বলল, কি হয়েছে বলো তো শুনি একটু। স্যার, আমি আর আমার বয়ফ্রেন্ড বসে গল্প করছিলাম, তখন উনি এসে আমার বয়ফ্রেন্ডকে কয়েকটা চর বসিয়ে দেয়। তারপর আপনাকে ফোন দিয়ে কী সব বানিয়ে বানিয়ে বলে। তারপর আর কি এখানে। এই মেয়ে, তুমি এসব কি বলতেছ? তখন কি বলেছিলে আর এখন কি বলছো? আমি তো তখন বলেছিলাম যে আমাদের দুজনকে ছেড়ে দিন, কিন্তু আপনি তো চুপ করে বসে থাকতে বললেন। কি? হ্যাঁ। আমাদের দুজনকে থামিয়ে দিয়ে স্যার বললেন, মিজু
তুমি কেন করেছো তা আমি জানতে চাই না, তবে ভবিষ্যতে কারো সম্মান নিয়ে টান দেওয়ার আগে একবার চিন্তা ভাবনা করো। কিন্তু স্যার, মিজু, আমি জানি তুমি কি কথা বলতে চাচ্ছ, এটাই বলবে, কিন্তু এখানে তুমি যে অপরাধী তা বোঝার দক্ষতা তোমার আছে। তাই আমি চাই এটা এখানেই থেমে যাক। যাও তোমরা সবাই, এখন ক্লাসে যাও। আর কিছু না বলে স্যারের রুম থেকে বেরিয়ে চলে আসলাম। রাগে পুরো শরীর যেন আগুন চলতেছে। সুমনদেরকে নিয়ে গিয়ে একটা গাছের নিচে বসে রইলাম। তখন ওই পেছন থেকে কেউ ভাইয়া বলে ডেকে উঠল। পেছনে তাকিয়ে দেখি সেই মেয়েটা। মাথাটা রাগে ফেটে যাচ্ছিল, তাও নিজেকে সামনে নিয়ে বললাম, আরে আপনি বলেন, আর কি এমন চাল আছে যেটাতে আমাকে ফাঁসাতে পারবেন? সরি ভাইয়া, আমি আসলে এটা ইচ্ছে করে করি নাই। আসলে আমার হোস্টেলে সিট লাগতো, আর এটা আমি জান্নাত আপুকে বলার পর আপু শর্ত রাখেন যে তার একটা কাজ করে দিলে আমাকে হোস্টেলে সিট দিবেন। মেয়েটার কথা শুনে জান্নাতের সকালের মতলবী হাসিটার মানেটা মাথায় আসলো। রাগে মাথাটা ফেটে যাচ্ছিল। মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার রাগে চেহারা দেখে ভয় পাচ্ছে। তাই রাগ আয়ত্তে এনে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি হোস্টেলে সিট পেয়েছ? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ঠিক আছে, যাও। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, নিজের স্বার্থের জন্য কাউকে ইমোশন দিয়ে আঘাত করবে না, কারণ ইমোশনালের আঘাত এর কারণে মানুষের ওপর থেকে বিশ্বাস আর ভরসা উঠে যায়। সরি ভাইয়া। ইটস ওকে, যাও। আর মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? ওকে ভাইয়া। সুমন জান্নাতে একা থাকে কোন সময় কখন? কেন? ওর সাথে একটু হিসাব নিকাশ আছে। জান্নাত লাস্ট ক্লাস করে তখন ও একাই ক্যাম্পাসে বসে সময় পার করে। ওকে, তাহলে বিকেলে ওর সাথে হিসাবটা মিলিয়ে নিতে হবে। কি করবি তুই? সেটা না হয় সময় বলবো, মানে বিকেলেই দেখতে পারবি। এখন চল ক্লাসে যাই। তারপর বিকেলে লাস্ট ক্লাসটা করে ক্যান্টিনে আসতেই দেখি জান্নাত বসে আছে। ওকে দেখা মাত্রই মেজাজটা গরম হয়ে গেল, তাই ওর কাছে গেলাম। গিয়ে গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। থাপ্পড় খেয়ে জান্নাতে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে কিছুই বুঝতেছে না। তখন আমি বলে উঠলাম, জান্নাত শোনো, আমি 4টা কথা বলবো তোমাকে, ভালো করে শুনে রাখো। পরের বার আর বলবো না, সোজা গালে বসিয়ে দিব। এখন তো একটা দিছি, পরের বার 1000টা দেব। ফার্স্ট, ক্ষমতার অপব্যবহার করা ভালো না। তোমার যে ক্ষমতা আছে যেটা ভালো কাজে লাগাও, কোনো খারাপ কাজে নয়। সেকেন্ড, নিজের রাগ আর জেদটাকে কন্ট্রোল করতে শিখো, না হলে একদিন তোমাকেই তার ফল ভোগ করতে হবে। থার্ড, কারো ইমোশনে আঘাত করো না, কারণ আঘাতটা অনেক ভিতরে গিয়ে লাগে। ফোর্থ, দেখো আমি যতদিন এখানে আছি ততদিন এখানে ভালোভাবে থাকতে দাও, যেন ওইখানে গিয়ে আমার সাথীদের বলতে পারি এখানে স্মৃতিগুলো। অনেকটা রাগী লোক নিয়ে জান্নাতি যে কথাগুলো বললাম, কথাগুলো বলে জান্নাতের কাছ থেকে চলে আসলাম। ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আর মাত্র 12 দিন আছে পরীক্ষার, তাই আর সপ্তাহখানি ক্লাস হবে হয়তো। পরীক্ষার্থীরা সবাই না আসলেও জুনিয়র ক্লাসে ঠিক এই ক্লাস হয়। আর আমাদের ক্লাসে যারাই আসে তাদের সাথেই ক্লাস করে আসি। কিন্তু ইদানিং টিভির পর্দায় নিউজে চোখে পড়তে লাগলো কুমিল্লা শহরে যেখানে আমি আছি সেখানে কয়েকটা জায়গায় বোম মেরেছে সন্ত্রাসীরা। পুলিশ হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে। তখন ওই সরকার উদ্যোগ নিল এখানে আর্মি মোতায়েন করা হবে। এসব নিয়ে তুমুল ঝড় চলতেছে, তাও পরীক্ষা নাকি সরকার চালিয়ে যাবে। তো সকালবেলা আম্মু নাস্তা রেডি করে আমাকে ডাক দেয়। নিচে গিয়ে নাস্তা করে রুমে চলে আসি। তারপর বইয়ের পাতায় চোখ দেই। তখন মনে হলো দেশের এই সংকটে আমি একজন সৈনিক। আমি ঘরে বসে আছি, এটা কখনো হতে পারে না। আমাকে তো সন্ত্রাসীদের মোকাবেলা করা দরকার। না, এখানে কর্নেল মাহমুদ চাচুকে ফোন দেওয়া লাগবে বলে যেই ফোনটা হাতে নিলাম তখনই মোবাইলে একটা ফোন আসলো। তাকে দেখি বর্ডার ঘাট থেকে কনফারেন্স কল। আমার চাচু আর আমার সহপাঠী 3 জন।
তাই দেরি না করে কলটা রিসিভ করলাম। চাচ্চু বললেন, আমি কিছু অবাক হয়ে গেলাম যে আমাকে নিয়ে আবার কি হলো। তখন এই চাচ্চু আবার বলতে শুরু করলো, আমি খুশিতে কি বলবো বুঝতে পারছি না। তখন আমার সহপাঠী একজন বলে উঠল, আরে কোনো ব্যাপার না, আমি এমনিতে ফিরে যেতাম কয়েকদিনের মধ্যে, কারণ দেশের যে পরিস্থিতি এখন আমার ছুটি কাটানোর সময় না। ভাই, দেশের মানুষের চেয়ে আমার পরীক্ষার মূল্যটা বেশি না। চাচ্চু, আমাকে বর্ডারে কবে আসতে হবে? কেন? চারজন মেজর এক জায়গায় ট্রান্সফার করা হয়েছে, মানেটা বুঝলাম না। ও আচ্ছা, তা ওরা আসবে কুমিল্লায়? কোনো সমস্যা নেই, আগামীতে দেশের পরিস্থিতি ভালো থাকলে ট্রাই করব। কিরে মামা, তোরা কই? আমিও আসতেছি, তোরা থাকিস ওখানে। তারপর রেডি হয়ে চলে গেলাম বিশ্ব রোড। চারজন বসে আড্ডা দিচ্ছিলাম। তখন ওই জান্নাতকে দেখতে পেলাম, একটা গাড়িতে করে বাসে যাচ্ছিল। আমাকে দেখে কথা বলতে চাইলেও আমি সেদিকে কোনো সাড়া না দিয়ে সুমনদের সাথে গল্প করতে লাগলাম। সবুজ বাদাম আনতে গেল, চার বন্ধু মিলে বাদাম খাচ্ছিলাম। ঠিক তখনই আমাদের পাশেই সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ করে। দেখতে পেলাম সেখানে থাকা অনেকগুলো লোক আহত হয়, সবাই মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আমরা চারজন সেখানে দৌড়ে চলে যাই, প্রায় অনেক লোক মারা যায়। আমরা চারজন বন্ধু মিলে আহত লোকগুলো কুমিল্লা সিটি হসপিটালে ভর্তি করিয়ে দেই। এরই মধ্যে এখানে পুলিশ চলে আসে। পুলিশ আমাদের চারজনকে দেখে স্যালুট করে। আসলে পুলিশটা আর কেউ ছিল না, সেটা হলো আমার চাচাতো ভাই লেলিন। আমি তাকে শ্রদ্ধা জানাই। আমার মনে সন্ত্রাসীদের জন্য অনেক রাগ জন্ম নেয়। আর লাশগুলো দেখে আমার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি নেমে পড়েছে। তারপর অনেক রাত করে বাসায় চলে আসি, মনটা খারাপ। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়ি। এভাবে কেটে যায় 2 দিন। বাসা থেকে বের হয়নি, তাই আজকে সকালে রেডি হয়ে চলে গেলাম ভার্সিটি গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ক্লাসে চলে আসি। আমাদের ক্লাসে তেমন কেউ নেই, তাই মনোযোগটা ভালোভাবে দিতে পারতেছি। হঠাৎ উপর থেকে নিচের চোখ যেতে চমকে গেলাম, কারণ নিচে রায়হান সহ বাকি 2 জন এসে নামলো ইউনিফর্ম পরে, সাথে লোডিং গান সহ। তারপর প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেল। সবার দিকে তাকিয়ে খেয়াল করে দেখি সবাই ওদের দিকে তাকিয়ে আছে। শিওর এখানে এসেছে আমাকে খুঁজতে। ওদেরকে কে বলেছে যে আমি ভার্সিটিতে? এসব ভাবছিলাম তখনই পিয়ন আমাদের ক্লাসে আসলো। স্যারকে কি যেন বলল। আমি পেছনের দিকটায় ছিলাম, তাই শুনতে পাইনি। পিয়নের কথা শেষ হতেই স্যার বলল, হাউ ইজ মেজু? ইয়েস স্যার। তোমাকে প্রিন্সিপাল স্যার যেতে বলেছে। ওকে স্যার। ব্যাগে বই খাতাগুলো গোছাতে লাগলাম, আর খেয়াল করলাম ক্লাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। হয়তো ভাবতেছে কিছুক্ষণ আগে আর্মি এসেছে আর এখন আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। আমি হয়তো বড় কোনো ক্রিমিনাল বা অন্য কিছু। সবগুলো গোছাতে সুমন, সবুজ আর রুবেলকে বললাম, তোরা ভালো থাকিস, জানি না আবার কবে দেখা হবে। মানে?
মানেটা আরেকবার দেখা হলে না হয় বলবো। যাই এখন। ওকে বাই। তারপর আমি ব্যাগ নিয়ে চলে আসতে লাগলাম। তখনই জান্নাতের দিকে নজর পড়ল। জান্নাতি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জান্নাতিকে ইশারা করে বাহিরে আসতে বললাম। তারপর ক্লাস থেকে বেরিয়ে চলে আসলাম। আমার পিছনে জান্নাতিও বেরিয়ে আসলো। তারপর জান্নাতের সামনে গিয়ে আমি দাঁড়ালাম। সরি জান্নাত। সরি কেন? আসলে ওই দিন রাগের মাথায় তোমাকে চর মেরে দিয়েছি, তাই। কেন? তুমি কি করেছো? আমি একজন ক্রিমিনাল, তাই। মানে? মানেটা যদি কোনো সময় দেখা হয় তখন বলবো, এখন যাই। বলেই সেখান থেকে চলে আসলাম। আর জান্নাতি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। স্যারের রুমে এসে দেখি ওরা সবাই এসে বসে আছে। তারপর স্যার আমাকে বলে উঠল, মিজু, তোকে ওরা যেন কি কারণে নিয়ে যাবে? স্যার, ওরা আমার ফ্রেন্ড, আর্মিতে চাকরি করে, আমার সাথে দেখা করতে এসেছে। ও যাও, দেখা করো গিয়ে। জি স্যার। তারপর ওদের নিয়ে সেখান থেকে বেরিয়ে সোজা গাড়ির কাছে চলে আসলাম। ওই, তোদের এখানে আসতে কে বলেছে? মন চাইছে তাই চলে আসছি। আসছিস ঠিক আছে, কিন্তু ইউনিফর্ম পরে আসতে গেলে কেন? পুরো ভার্সিটি তোদের দিকে তাকিয়ে আছে। কেন, আমরা কি ভূত নাকি? আর তোকে তো নিতে এসেছি, এত ভয় পাবার কি আছে? তোদের বুঝিয়ে পারবো না, চল গাড়িতে ওঠ। আচ্ছা, ওরা কি জানে না যে তুই আর্মিতে কাজ করিস? আমি এখানে পড়তে এসেছি, বা বলতে আসিনি যে আমি একজন সৈনিক, তাই বকবক না করে গাড়িতে ওঠ। চল। তারপর ভার্সিটি থেকে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে সবাই মিলে হালকা আড্ডা দিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে চারজন রওনা দিলাম ক্যাম্পের দিকে। ক্যাম্পে গিয়ে শুরু বুঝে নিতে হবে সব কাজ। তারপর ক্যাম্পে পৌঁছাতে বিকাল হয়ে গেল প্রায়। তারপর এখানকার কর্নেলের সাথে দেখা করলাম এসে। তারপর উনি আমাদের এখানকার কাজ বুঝিয়ে দিতে লাগলেন। আর এখানে হালকা কিছু কাজ করতেছিলাম, পাশাপাশি আমাদের নিয়মিত হালকা ট্রেনিং করাচ্ছেন। এভাবে কেটে গেল কয়েকদিন। সব ভুলে নিজের কাছে মন দিলাম। পরীক্ষার শুরুর দুদিন আগে কর্নেল আমাদের চারজনকে ডেকে নিয়ে গেলেন। আমরাও গেলাম কর্নেলের কাছে। উনি প্রথমেই বললেন, আমরা কেউ কিছু না বলে চুপ করে রইলাম। তখন এটাই তো চিন্তা, এবার কয়েকদিন নিজের এলাকায় ডিউটি করতে হবে। আরে সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আর বিকালে বেরোতে হবে, তাই চল খাওয়া দাওয়া করে হালকা ঘুমিয়ে নেই। আবার কবে না কবে ঘুমানোর সুযোগ হয় আল্লাহ জানে। তারপর খাওয়া দাওয়া করে সবাই হালকা ঘুমিয়ে নিলাম। বিকেলে উঠে গাড়ি নিয়ে আর ফোর্স নিয়ে চলে গেলাম শহরের ভিতরে। শহরের মেইন পয়েন্টগুলো সেনা বসিয়ে দিলাম। সাথে দু একজন পুলিশও দিয়ে রেখেছি, কারণ পুলিশটা এখানকার অসাধু লোকগুলোকে চিনে ভালো, তাই প্রত্যেকটা গাড়ি চেকিং করার পারমিশন দিয়ে রেখেছি। ওরা সবাই তাই করতেছে। আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, তখনই খেয়াল করলাম জান্নাতি সন্ধ্যায় কোথা থেকে যেন আসতেছে, তাই মাস্কটা দিয়ে মুখ ঢেকে নিলাম। তারপর জান্নাতের গাড়িটা চেকিং করার জন্য থামালো। জান্নাতি কয়েকবার আমার দিকে তাকালো, আবার চেকিং শেষে গাড়ি নিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। পার হয়ে গেল একদিন। দেখতে দেখতে কাল থেকে পরীক্ষা।
তাই রাতে কাজ শেষ করে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি আর রায়হান মিলে নামাজ আদায় করে নিলাম। তারপর রায়হান আর আমি বসে গেলাম নাস্তা করতে। রায়হানকে বললাম, রায়হান তুই ভার্সিটিতে চলে যা, ওইখানে গিয়ে ভার্সিটির বাসটা প্রথমে চেক করে নিবি, তারপর বোম ডিফিউজ এক্সপার্ট কাউকে নিয়ে চলে যাবে বাসের সাথে, সবাইকে চেকিং করে বাসে তুলবি। আর সামনে একটা গাড়ি দিয়ে কিছু আর্মি আর পেছনে কিছু আর্মি রাখবি, তাহলেই হবে। কি করব ভাবতেছি, তখনই রায়হান বলে উঠল। রায়হান আর কালকে প্রিন্সিপালকে গিয়ে বলে দিয়েছে সব কিছু, উনিও সবাইকে নিয়মগুলো বলে দিয়েছে। মানে বুঝলাম না। আরে তেমন কিছু না। দেখ ভাই, আমার 4 বছরের পড়াশোনা হয়তো মূল্যহীন হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। শোন ভাই, আমি যখন গেইটে দাঁড়িয়ে থাকবো তখন ভিতরে সবাইকে নির্ভয়ে নিজের পরীক্ষা দিতে পারবে। তার চেয়ে বেশি খুশি আর কিসে হতে পারে বল? এসব চিন্তা ইমোশনাল কথা বাদ দিয়ে রেডি হয়ে নে, সময় হয়ে গেছে, বেরোতে হবে। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে দুজনে দুই দিকে চলে গেলাম। আমি ফার্সিতে গিয়ে প্রথমে গাড়িটা চেক করে নিলাম, তারপর চলে গেলাম সবাইকে নিয়ে আসতে। আমি মাস্কটা পরে পেছনের একটা সিটে বসে আছি, আর বোম এক্সপার্ট সবাইকে চেক করে গাড়িতে তুলতেছে। সবাই মোটামুটি আমার দিকে তাকিয়ে নিজের সিটে বসে যায়, তো আমি কারোর সাথে কোনো কথা না বলে বসে রইলাম। হঠাৎ খেয়াল করলাম বাসে জান্নাতি উঠল, তাই নড়ে চড়ে বসলাম কিছুটা। বাসের জায়গা নেই, তাই জান্নাতি বাধ্য হয়ে পেছনে আসলো। জায়গা একমাত্র পেছনের সিটগুলোই খালি, তাই জান্নাতি আমার কাছে আসলো। আমি মাস্কটা টান দিয়ে ঠিকভাবে বসে রইলাম। জান্নাতি বসে আমার পাশে রাখা পিস্তলটার দিকে তাকাচ্ছে, আর চেহারা দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে, তাই পিস্তলটা নিয়ে পেছনে রেখে দিলাম। বাস আপন গতিতে চলতে লাগলো, আর আমি সানগ্লাসটা চোখে দিয়ে জান্নাতির দিকে তাকাচ্ছি। দেখলাম জান্নাতি আমার পাশে বসতে আনইজি ফিল করতেছে। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম, তারপর কি ভেবে যেন জান্নাতির দিকে ঘুরে বসলাম। তারপর বলে উঠলাম, হাই, আমি মেজর মিজু। জান্নাতি তেমন কোনো লোক না দিয়ে একবার তাকিয়ে আবার বসে রইল, তাই এবার মাস্কটা খুলে ফেললাম আর জান্নাতির দিকে ফিরে বললাম, ওই দিনের মানেটা আজকে নিজেই দেখে নাও। কথাটা বলার পরেই জান্নাতি আমার দিকে তাকালো, তারপর ওর চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। একসময় নীরবতা ভেঙে বলল, তুমি এখানে এই পোশাকে? জি, আমি আসলে এটাই, মেজর মিজু। তুমি তো আর্মি। হুম। তাহলে এতদিন কাউকে বলনি কেন? এমনি। আর বললে কি হতো এমন? আমি বিশ্বাস করতে পারতেছি না যে মিজু তুমি একজন আর্মি। কিছু না বলে বসে রইলাম, আর চারদিকে খেয়াল করলাম কেউ শুনেছি কি না। না, যাক, সবাই নিজেদের মতো ব্যস্ত। মিজু, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। এখানে না, পরে কোনো এক সময় যখন তুমি ফ্রি থাকবে তখন আমাকে বলো, আমি এসে বলবো। প্রথমত আমার ডিউটি শেষ হবে রাত 12টার পর, আবার শুরু ভোরবেলা থেকে। এর মধ্যে আসতে পারলে এসো, আমার সমস্যা নেই। বাকি সময়টা কি করো? এখন যা করতেছি ডিউটি। কি এত লম্বা সময় ডিউটি কিভাবে করো, আর এত কম সময় ঘুমানোর জন্য? ও হ্যালো, আমরা ঘুমিয়ে দিন পার করি না বলেই তোমরা এতটা সেফলি চলতে পারতেছো, না হলে। আর এই জবটাকে নিজের থেকে বেশি ভালোবাসি। ওকে, বুঝলাম। বাস ফার্সিতে চলে এসেছে, তাই জান্নাতিকে নামতে বললাম। তারপর আমি আবার মাস্কটা পরে নিলাম, যেন কেউ আমাকে ফাইন্ড করতে না পারে।
সবাই নেমে চলে গেল। তারপর আবার চলে গেলাম বাস নিয়ে স্টুডেন্ট আনতে। তারপর এদের নিয়ে এসে নামিয়ে দিলাম। পরীক্ষার আরও কিছু সময় বাকি আছে, তাই আমি গিয়ে বাহিরের দিকটা দেখতে চলে আসলাম। পরীক্ষা শুরু হওয়ার পর ভাবলাম প্রিন্সিপাল স্যারের সাথে যেই কাজটা আছে সেটা শেষ করে ফেলি। তাই আমি আর দুজন মিলে গেলাম স্যারের রুমে। স্যার, আসতে পারি? ইয়েস। রুমে ঢুকে মাস্কটা খুলতে প্রিন্সিপাল স্যার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। স্যার, কিছু কথা বলার ছিল। বলো। স্যার, যারা পরীক্ষা দিতেছে তাদেরকে বলবেন তারা যেন পরীক্ষা শেষে গ্রাউন্ডে কিছুক্ষণ অপেক্ষা করে। কেন? ওদের সবাইকে কিছু কথা বলার দরকার আছে। কিন্তু তুমি এখানে কেন? তুমি পরীক্ষা দেবে বলে এসেছিলে। দেশের এই পরিস্থিতিতে পরীক্ষা কিভাবে দেই বলেন? তাই বলে 4 বছরের কষ্টটা বিফলে যেতে দিবে? কি আর করব, তারপরেও দেখি আগামী বছর চান্স পেলে পরীক্ষা দিতে পারি। অবশ্যই তোমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা আমি করে দেব। তুমি দেশের জন্য নিজের স্বপ্নটা দমিয়ে রাখতে পারো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? স্যারের কথা শুনে নিচের অজান্তেই চোখের জল চলে আসলো। দেশের মানুষগুলোর জন্য জীবন দিয়ে দিলেও কষ্ট হবে না। তাদের ভালোবাসার কাছে আমার পরীক্ষাটা কিছুই না। আচ্ছা স্যার, এখন আসি, বাইরে একটু কাজ আছে। ওকে। বাইরে এসে সব কিছু চেক করে নিলাম। তারপর চারদিকে দেখে আসলাম। তারপর পরীক্ষা শেষ হওয়ার জন্য বসে রইলাম। বিকেলে স্যার ফোন দিয়ে বলল পরীক্ষা শেষ হতে আমাকে যেতে বলল। আমি গাড়ি নিয়ে সোজা চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে, তাই আমি আর দেরি না করে সোজা স্যার যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে দাঁড়ালাম। তখন প্রিন্সিপাল স্যার বলে উঠল, বলেই মাস্কটা খুলে ফেললাম। মাস্কটা খোলায় সবাই আমার দিকে ভূত দেখার মতো চমকে তাকিয়ে রইল। তখন আমি বলে উঠলাম, আমি মিজু, আর্মিতে মেজর আমি। এখানে সবাই আমাকে মোটামুটি চিনেন, তাই সোজা পয়েন্টে আসি। দেশের কি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, আর বিশেষ করে এই দিকটায়। তাই আজকে এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলতে এখানে ডাকা হয়েছে। দেখুন, সরকার এই পরিস্থিতিতেও যেহেতু পরীক্ষা চালানোর অর্ডার দিয়েছে, তাই আমাদের প্রয়োজন কিছু সতর্কতা অবলম্বন করা। যেমন ভার্সিটিতে এখন শুধু পরীক্ষার্থীরাই আসেন, তাই আপনারা ছাড়া যদি অন্য কাউকে ভার্সিটিতে দেখেন অথবা কাউকে সন্দেহজনক মনে হয় তাহলে আমাদেরকে ইনফর্ম করবেন। আর বাসা থেকে বের হওয়ার সময় আপনি নিজের কাঁধের ব্যাগ, তারপর টিফিনের বক্সসহ সব কিছু চেক করে বের হবেন। ভার্সিটিতে এসে নিজের ব্যাগটাকে সবসময় নিজের সাথে রাখবেন। যদি ওয়াশরুমে যান তাহলে ফিরে এসে ব্যাগটা আবার চেক করবেন। আর সন্দেহমূলক কোনো ব্যাগ বা অন্য কিছু দেখলে আমাদেরকে জানান। আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা সাবধানতা অবলম্বন করে চলুন, বাকিটা আমরা দেখে নিব। আর আমাদেরকে ভয় পাবেন না, আমরা সবাই আপনাদের রক্ষায় নিয়োজিত। তাই আর্মি বা পুলিশকে ভয় পাওয়ার দরকার নেই। আর চেকিংয়ের সময় কেউ তাড়াহুড়ো করবেন না। কারণটা তো বলতে হবে না নিশ্চয়ই। আর সাবধানে চলাফেরা করবেন। সবগুলো কথা বলে একটু জড়িয়ে নিলাম। তারপর সবাই একসাথে বলে উঠল, ওকে, বাস চেকিং করা শেষ, এবার সবাই আস্তে আস্তে গিয়ে বাসে উঠুন। তারপর আমি গিয়ে বাসে উঠে বসে রইলাম। সবাইকে চেক করে উঠতে লাগলো, সবাইকে চেক করে উঠাতে লাগলো। জান্নাতি বাসে উঠে সোজা পেছনে চলে আসলো, এসে আমার পাশে বসে গেল। তাই আমি বললাম, এত জায়গা থাকতে আমার পাশে এসে বসলে কেন? কেন এখানে বসা যাবে না? এমন কোনো নোটিশ আছে নাকি? না। তাহলে আর কি? আর এমনিতেও তোমার সাথে আমার কথা আছে, তাই বসেছি। কি কথা? বলতেছি। বলেই জান্নাতি চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল, মিজু, আমি আসলে তোমাকে সরি বলতে চাই। কি? মিজু, সরি। আসলে আমি ওই দিন বাসা থেকে রেগে বের হয়েছিলাম। তারপর ভার্সিটিতে গিয়ে দেখি তুমি আমার সিটে বসে আছো, তাই রাগটা আরো বেড়ে গিয়েছিল। তাই তখন অমন করে বলে দিয়েছি। আর তারপর যখন আমার কথা শোনোনি তখন আরো বেশি রেগে গিয়েছিলাম, তাই এত সব করেছি। ইটস ওকে। আচ্ছা, তুমি কি তোমাদের বাসায় থাকো নাকি ক্যাম্পে? ক্যাম্পে। কেন? বাসায় থাকলেই তো পারো, যেহেতু এখানে ডিউটি করো। প্রথমত বাসায় থাকার অর্ডার নেই,
আর দ্বিতীয়ত যদি কোনো দল আমার উপরে অ্যাটাক করতে বাসায় যায় তখন কি হবে বুঝতে পারতেছ। আর ডিউটির সময় পরিবার নেই কোনো, সময় হলে তারা আমাকে ছুটি দিবে পরিবারের সময় কাটানোর জন্য। কেন মন চাইলে বাসায় আসতে পারো না তোমরা? থাক, তোমাকে বুঝে লাভ নেই। তা তোমার কি অবস্থা? চলতেছে আর কি। আর এখন ভালো হয়ে গেছি। কেন, আগে কি খারাপ ছিলে নাকি? না, আসলে আগে তো অল্পতেই রেগে যেতাম। এখন আর এই রাগটাকে নিজের কন্ট্রোলে নিয়ে এসেছি আর মানুষের উপকার করতে শিখে গেছি। গুড। তা হঠাৎ এত পরিবর্তন কি থেকে? তুমি ওই দিন যে কথাগুলো বলেছিলে সেগুলো ভেবে দেখেছি। ও মিজু, এখন থেকে কি প্রতিদিন তুমি আমাদের সাথে আসা যাওয়া করবে? যতদিন না দুষ্কৃতীরা আইনের আওতাধীন না আসে ততদিন আছি। তারপরে চলে যাব, ট্রেনিং আছে সেখানে। ওইখান থেকে ফিরে আসলে পোস্টিং হবে কোথাও। ও, তোমার নামার জায়গা চলে এসেছে, যাও। তারপর জান্নাতি চলে গেল। তারপর সবাইকে নামিয়ে দিয়ে আসলাম। তারপর ডিউটি শেষ করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। এইভাবে কয়েকদিন চলে গেল। আর ওইদিকে দুষ্কৃতীরা ধরা পড়ে গেল। তাই আজকে শেষবারের মতো সবাইকে ক্যান্টিনে জড়ো হতে বলা হয়েছে। তাই পরীক্ষা শেষ হওয়ার পর আমাকে কিছু বলতে হবে। তাই পরীক্ষা শেষ হওয়ার পর সবাইকে ডাকলাম প্রথম দিনের মতো। তারপর বলতে লাগলাম, হয়তো অনেকেই জানেন যে যারা এতদিন দেশে আতঙ্ক ছড়িয়েছিল তারা একটু আগে ধরা পড়েছে। তাই আজকে আমরা আপনাদের শেষবারের মতো বাসায় পৌঁছে দিব। কাল থেকে আপনারা যে যেইভাবেই মন চায় আসতে পারেন। তারপরেও দুষ্কৃতীরা কোথায় কোথায় বোম রেখেছে এসব জানার আগে সবাই প্লিজ একটু সাবধানে চলাফেরা করবেন। আমার যা বলার ছিল তা বলে দিয়েছি, এখন সবাই আসতে পারেন। বলেই আমি যখনই বাসের দিকে যাব তখনই কেউ একজন নাম ধরে ডাক দিল আমাকে। তাকিয়ে দেখি রনি। বলেন। রনি কিছু না বলে স্যালুট করলো। আর রনির দেখা দেখি সবাই স্যালুট করলো। তারপর একটা মেয়ে বলে উঠল, থ্যাঙ্কস মেজর সাহেব, দিনরাত এক করে এই শহরটাকে পাহারা দিয়েছেন আপনারা সবাই, তাই আপনাদের জন্য ভালোবাসাটা বেড়ে গেল। ইটস মাই ডিউটি। কথাগুলো শুনে নিচের অজান্তে চোখের কোণে পানি জমে গেল। আর আমার সাথে যারা ছিল তাদের দিকে তাকিয়ে দেখি তাদেরও একই অবস্থা। হাত দিয়ে চোখের পানিগুলো মুছে বাসে উঠে বসলাম। সবার থেকে এত ভালোবাসার কাছে আমাদের দিনরাতের পরিশ্রমগুলো কিছুই না। হাজারো কষ্ট ভুলে যেতে পারে মানুষ যদি তাকে কেউ একটু ভালোবাসা দেয়। আর এখানে তো সেটার উত্তর তুমি যাওয়ার আগে দিয়ে দিবে। বুঝলাম না, মেসেজে কেন? এখানেই বলো, আর এখনই উত্তরটা দিয়ে দেই। কালকে দিতে হবে কেন? সারা রাত দেওয়া হবে ভাবার জন্য। ওকে। তারপর সবাইকে নামিয়ে দিয়ে এসে সবাই মিলে কিছু দূর গুছিয়ে নিতে লাগলাম। রাত 9টায় মোবাইলটা টুং করে বাজলো। তাকিয়ে দেখি জান্নাতের মেসেজ ওপেন করেই অবাক হয়ে গেলাম। মেসেজে লেখা, মিচু, আই লাভ ইউ অ্যান্ড আই এম সিরিয়াস। কি ভাববো এটাই বুঝতেছি না, কি করব তাও বুঝতেছি না। অবশেষে ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিলাম, কালকে আমার সাথে নদীর পাড়ে এসে দেখা করতে পারবে? উত্তরে সে সম্মতি জানালো। ওকে, তাহলে সকালে চলে এসো। বিশ্বাস করেন রাসেল ভাই, একটা মেয়ের ভালোবাসে কথাটা আমাকে না ঘুমিয়ে রাখিয়েছে সারা রাত।
এই বছর ছুটিতে না আসলে আর এসব না হলে বুঝতামই না প্রেমের প্রস্তাব কতটা মারাত্মক জিনিস। আমার মনে হয় কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসি বলে দেয় তাহলে তার রাতের ঘুম শেষ মনে করেন। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে প্রতিদিনের মতো কাজ শেষ করে নাস্তা করছিলাম, তখনই মোবাইল বেজে উঠল। তাকিয়ে দেখি জান্নাতি, তাই রিসিভ করলাম। মিজু তুমি কোথায়? খেতে বসলাম মাত্র। ও, খাওয়া শেষ করে তাড়াতাড়ি এসো, আমি দাঁড়িয়ে আছি। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। তারপর নাস্তা শেষ করে নদীর পাড়ে গিয়ে দেখি জান্নাতি দাঁড়িয়ে আছে, তাই আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে জান্নাতি বলে উঠল, কি ভাবলে সারা রাত? রাত হয় ঘুমানোর জন্য, ভাবার জন্য হয় নাকি? রাহা মিথ্যা বলে দিলাম। তার মানে তুমি কিছুই ভাবো না এই রাতে? ভাবছি তো। কি ভাবছো বলো? সকালে উঠে কি কি করতে হবে এসব নিয়ে ভেবেছি। ওই মিজুর বাচ্চা, বোকা সাজুস তুই আমার সামনে। আমি যেটা বলতে বলেছি ওইটা বল। কোনটা? কালকে রাতে যে বলেছিলাম ওইটা নিয়ে কি ভেবেছো? মিজু তুমি কি রাজি? জান্নাতি বনিতা না করে মূল কথাটা বলে ফেলি, তুমি শুনবে তো নাকি? বলো। জান্নাতি তোমাকে ভালোবাসবে না এমন কোনো ছেলে নেই, কারণ তোমার ভিতরে সরল একটা মন আছে। আর সেটার প্রেমে সবাই পড়ে যাবে। তার মানে তুমি রাজি, তাই তো? আমাকে কথাটা শেষ করতে দাও প্লিজ। বলো। জান্নাতি তোমাকে ভালোবাসবে সব ছেলেই। হ্যাঁ, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু তোমাকে ভালোবাসতে পারবো না, সরি। কেন, তুমি কি অন্য কাউকে ভালোবাসো মিজু? না। তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে আমার সাথে থাকতে গেলে তোমার সমস্যা হবে। মানে বুঝলাম না, কি বলতে চাইছো? পরিষ্কার করে বুঝিয়ে বলো। জান্নাতি তুমি একটু চঞ্চল প্রকৃতির মেয়ে, আর এদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভালোবাসার। হ্যাঁ, আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে নিতে পারবো, কিন্তু তাতে তোমার জন্যই ভালো হবে। আর সব থেকে বড় কথা কি জানো? যেখানে নিজের জীবনে বাজি রেখেছি সেখানে অন্যকে স্বপ্ন দেখে কিভাবে বলো? কে জানে, কালকে হয়তো শত্রুর গলিতে আমি মারাও যেতে পারি। তাই প্লিজ। আর কিছু বলার আগেই ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিল। হয়তো মরার কথা বলেছি তাই চরটা মেরেছি। তাই ওর দিকে তাকিয়ে আবার বলতে লাগলাম, দেখো যা সত্য তা তো বলতেই হবে। তাই যেখানে নিজেই বাঁচি কতদিন তা জানি না, সেখানে আবার তোমাকে কিভাবে টানি বলো? তার চেয়ে ভালো তুমি কোনো বিজনেসম্যান অথবা সাধারণ চাকরিজীবীকে বিয়ে করে দেশের সুখে সংসার করো। আর তোমাদের পাহারা দিতে আমরা আছি সব সময়। মিজু, সব সোলজাররাই তো বিয়ে করে, আর তারা তো কত সুখে জীবন যাপন করতেছে। তাহলে তোমার বেলায় এত সমস্যা কেন? জান্নাতির কথাটা শুনে নিজের অজান্তে হেসে দিলাম। তাই জান্নাতিকে বলে উঠল, কি হলো, তুমি হাসছো কেন? জান্নাতি তুমি তাদের বাহিরের দিকটা দেখেছ, চলো তোমাকে ভিতরে একটা ঘটনা বলি। আচ্ছা, 6 মাস আগের ঘটনা, শুনেছ কিনা জানি না। মানব পাচারকারী দল থেকে 300 মেয়েকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কেন? ওইখানে আমি ছিলাম, আর ওইখানের ঘটনাতেই বলি, শোনো। জান্নাতি খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনছে, আর চোখে পানি টলমল করতেছে। তখন বলতে শুরু করলাম, আজ থেকে 5 বছর আগে আমি আর্মিতে জয়েন করি। মানে যখন আমি কলেজ লাইফ শেষ করছিলাম তারপরে আর্মিতে ঢুকে যাই চাচুর মাধ্যমে। আমরা সবাই মিলে একটা টিম ছিলাম। তারপরে আস্তে আস্তে করে কয়েকজন করে কমতে থাকলো, আবার কয়েকজন করে আসতে লাগলো নতুন। যারা মারা যায় তাদের মাটি দেওয়ার সময় আমি দেখি তাদের পরিবার প্রিয়জনদের কান্না। আবার আমি এটাও দেখি সে কিভাবে মারা গিয়েছিল, তেমনই একটা ঘটনা। তখন আমার ডিউটি ছিল জঙ্গলের ভেতরে। তো প্রতিদিনের মতো আমাদের ডিউটির জন্য সবাই রেডি হচ্ছিলাম। তখন ফয়সাল, আমাদের সেনা সদস্য, এসে মিষ্টি বিলাতে লাগলো আমাদের রুমের সবাইকে। তাই আমি জিজ্ঞেস করলাম, কি রে মিষ্টি বিলাচ্ছিস, কাহিনী কি? আবার আরেকটা বিয়ে করলি নাকি? আরে না, তোদের বলছিলাম না, আমার স্ত্রী গর্ভবতী।
কাপড়গুলো দেখতে লাগলো। তখন আমি জিজ্ঞেস করলাম, এগুলো যে কিনে আনলি পাঠাবি কাকে দিয়ে? পাঠাবো কাকে দিয়ে? মানে আমি নিজেই নিয়ে যাব। ছুটির জন্য আবেদন করেছিলাম আর কর্নেল মঞ্জুর করে, আর পরশুদিন থেকে 15 দিনের ছুটি দেয়। যাক, তাহলে তো খুব ভালো। তাহলে কাল তো লাস্ট ডিউটি, তাই না? তাহলে তো ভালোই। তখনই ফয়সালের ফোনটা বেজে ওঠে। ফয়সাল তাকিয়ে দেখে তার বউ ভিডিও কল দিয়েছে তার বাবুটাকে দেখানোর জন্য। তারপর ফয়সাল আমাদের সবাইকে তার বাবুটা দেখালো। তারপর আমাদের রুমের সবাইকে বলল তার বেবির একটা একটা করে নাম রাখতে। আমরাও একটা একটা করে নাম দিলাম, আর সে নামগুলো ডায়েরিতে লিখে নিল। আমরা সবাই বাবুটার একটা একটা নাম রাখলাম। এইভাবে রাতটা কেটে গেল। দুপুরে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গাড়িতে বসে যেতে লাগলাম। তখন ফয়সাল বলে উঠল, যাক, আজকে ডিউটি শেষ করে আসলে স্বপ্ন হবে বাড়িতে যাব। আমরা সবাই হাসতে লাগলাম ওর কথা শুনে। তারপর ডিউটিতে গিয়ে ডিউটি করতে লাগলাম। বিকেল হঠাৎ করে কর্নেলের ফোন আসলো। কর্নেল জানালো হাইকমান্ডের কাছে নাকি খবর আছে, আজকে আমাদের এইখান দিয়ে বাংলাদেশ কিছু মানব পাচারকারীর দল বাংলাদেশি বেশ কয়েক শত মেয়েকে পার করে বিদেশে পাচার করে দিবে। তাই সেখানে পুরোপুরি অ্যালার্ট হতে বলা হয়। একসময় ওরা পার করার সময় আমাদের নজরে পড়ে যায়। তারপর শুরু হয়ে যায় গোলাগুলি। আমি আর ফয়সাল ছিলাম একটা পাথরের পেছনে। গোলাগুলির এক পর্যায়ে ফয়সাল গুলি করতে ওকি দিতেই একটা বুলেট ফয়সালের বুকে লাগে। ফয়সাল মাটিতে পড়ে যায়। আমি কিছুক্ষণ ফয়সালের দিকে তাকিয়ে থাকি। মাথাটা চক্কর মেরে ওঠে। এমন মনে হচ্ছিল আজরাইল আমার পাশে দাঁড়িয়ে আছে। ফয়সালকে আমাদের ইমার্জেন্সি টিমের কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসি। জানো, তখন মনে হচ্ছিল মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। তারপর আবার গিয়ে সবার সাথে যোগ দিই। এক পর্যায়ে ওরা আমাদের সাথে না পেরে আত্মসমর্পণ করে। তারপর সেখান থেকে ফিরে এসে যা শুনি তার জন্য প্রস্তুত ছিলাম না। ফয়সালের কথা জিজ্ঞেস করতেই বলে সে নাকি আর নেই। কথাটা শুনে আমি থমকে গেলাম। ক্যাম্পের ডাক্তার জানায় গলিটা কি ওর কলিজায় আঘাত করেছে, তাই এখানে আনার আগেই মারা যায়। আমাদের দিকের 4 জন মারা যায় আর 3 জন আহত হয়েছে। ওদের লাশের দিকে তাকিয়েছিলাম আমরা সবাই। বিশেষ করে আমি ফয়সালকে দেখছিলাম। মাত্র 3 ঘন্টা আগে কত কথা বলতেছিল, এখন একদম নিশ্চুপ। তাই এক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওর দিকে। তখনই হঠাৎ করে ফয়সালের পকেটে থাকা মোবাইলে কল আসতে লাগলো। সবাই থমকে গেল। তারপর একজন ফোনটা এনে আমার হাতে দেয়। ফোনটার দিকে তাকিয়ে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি। ফোনটার কেউ না, ফয়সালের স্ত্রী দিয়েছে। কী করব বুঝতেছি না। তখন কলটা কেটে যায়। কয়েকজন বলল তাকে সব জানিয়ে দিতে, আবার কয়েকজন বলল মাত্র 2 দিন হলো সে মা হয়েছে, এমনিতেই শরীর দুর্বল। তার উপরে এটা শুনলে ওনার আবার কিছু হয়ে যেতে পারে। এসব বলাবলি করার সময় আবার ফোনটা বেজে উঠল। তাই এত কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যালো ভাবি, কেমন আছেন? জি ভালো। আপনি কে? ভাবি, আমি ফয়সালের বন্ধু মিজু। ও ভাইয়া, ফয়সাল কোথায়? আসলে ভাবি, কথাটা আপনাকে কিভাবে বলবো বুঝতেছি না। মানে কোনো কি হয়েছে? আরে না, তেমন কিছু না। আসলে ফয়সাল আর 4 জন মিলে একটা জায়গায় গিয়েছে কর্নেলের সাথে, যেখানে সিগন্যাল নেই। ফয়সাল ফিরতে 4-5 দিন সময় লাগবে। এর মধ্যে যদি ফয়সাল ওইখানে নেটওয়ার্ক পায় তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর তাড়াহুড়ো করে ফোনটা নিতে ভুলে গেছে গাধাটা। কবে যে গোছাবে নিজেকে আল্লাহই জানে। আপনি চিন্তা করবেন না। ওর না কালকে বাসায় আসার কথা ছিল। কি করবে বলেন, ইমার্জেন্সি তো, তাই যেতে হয়েছে। তবে খুব শীঘ্রই ফয়সাল বাসায় ফিরবে। ওকে, ভালো থাকবেন ভাইয়া। ওকে বলেই ফোনটা কেটে দিলাম। ফোনটা কাটার পরে চোখ দিয়ে করকর করে পানি পড়তে লাগলো। অবশেষে নিজেকে সামনে নিয়ে চলে আসলাম রুমে। কয়েকদিন পর ওদের বাসায় লাশ পাঠানোর সব ব্যবস্থা করা হয়। পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কয়েকজনকে দেয়া হয়, তার মধ্যে আমিও ছিলাম। আমি ফয়সালের লাশের সাথে ওদের বাসার দিকে রওনা দিলাম।
সাথে আরও বেশ কয়েকজন ছিল। অবশেষে আমি গাড়িতে বসে ওর কফিনের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম ওর ওই দিনের কথাটা যে আজকে আজকে শেষ ডিউটি, তারপর স্বপ্ন হবে বাড়ি যাওয়ার। আসার সময় ওর ছেলের জন্য কিনা জামাগুলো নিয়ে এসেছি আমি। তারপর ওদের বাসায় নিয়ে যাওয়ার পর শুরু হয় ওদের আত্মচিৎকার। অবশেষে ওরা জানাজা দিয়ে আসার সময় ভাবির কাছে গেলাম একবার। ভাবি আমাকে দেখেই বলে উঠল, মিছু ভাই, আপনারা থাকতে এটা হলো কি করে? ভাবি, আমি চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি, তাই প্লিজ মাফ করবেন আমাকে। ওনার কান্না দেখে নিজেকে সামলাতে পারতেছিলাম না, তাই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাব বলে ঠিক করলাম। আর তাই ব্যাগ থেকে বেবির কাপড়গুলো বের করে ভাবিকে বলে উঠলাম, ভাবি, ফয়সালিগুলো ওর সন্তানের জন্য কিনেছিল, কিন্তু তারপর ওনার কাছে কাপড়গুলো দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম, কারণ সেখানে আর কিছুক্ষণ থাকলে কন্ট্রোল হারিয়ে ফেলবো আমি। তাই গাড়িতে এসে বসে রইলাম। তারপর ওইখান থেকে রাতেই ক্যাম্পে ফিরে আসি। তারপর সব কিছু কিছুদিন পর স্বাভাবিক হয়ে যায়। এর 1 মাস পর চাচু আমার ট্রান্সফার অর্ডার দিয়ে আমাকে তার আন্ডারে নিয়ে আসে। তারপর এইভাবেই চৌবাসা নিয়ে থাকি আমি। আর তুমি বলছো আমার ভালোবাসার অভাব? ওই, আমি তোমারে ওই ভালোবাসার কথা বলতেছি না। তোমাকে আমি যেমনটা ভালোবাসি সেই ভালোবাসা। জান্নাতি, তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি আবার ওই রাস্তার কথাই বলছো। শোনো, আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। আর আমি জানি কতটা কষ্ট লুকিয়ে আছে আমার ভেতরে। মৃত্যু নিয়ে খেলতে নেমেছি, তাই এখানে কাউকে সঙ্গী না করাই ভালো। আর তুমি ওই কথা বলতেছ, তার থেকে ভালো তুমি সাধারণ কাউকে বিয়ে করে নাও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমাকে বিয়ে করলে সবসময় হারানোর ভয় নিয়ে বাঁচতে হবে, কিন্তু সাধারণ কাউকে বিয়ে করলে এই ভয়টা নিয়ে থাকতে হবে না তোমাকে। মিজু, তুমি ভাগ্যকে বিশ্বাস করো? কেন? আচ্ছা, যদি ভাগ্যে যদি থাকে আমি তোমাকে পাবো, তাহলে তুমি আমাকে আটকে রাখতে পারবে নাকি? আর এমনটাও তো হতে পারে আমি যেই সাধারণ লোকটাকে বিয়ে করলাম সে বিয়ের 1 দিন পর এক অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন কি বলে সান্ত্বনা দিবে আমাকে? জান্নাতের কথা শুনে কি বলবো বুঝতে পারতেছি না। এমন একটা কথা বলেছে যে আমি কি বলবো বুঝতেছি না। তখনই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি ক্যাম্প থেকে ফোন দিয়েছে, তাই যেতে হবে আমাকে। তাই জান্নাতিকে বললাম, জান্নাতি, আমাকে যেতে হবে এখন, ভালো থেকো আর আমাকে ভুলে যেও। এসব বলে যখনই পেছনে ফিরলাম তখনই জান্নাতি ডাক দিল, মিজু শোনো। বলো। আমাকে একটা কথার উত্তর দিয়ে যাও। কি কথা? আচ্ছা, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? কেন? তাহলে ঠিক আছে। আর মনে রাখিস মিজুর বাচ্চা, তুই যদি কখনো বিয়ে করতে আসিস তাহলেই দেখবি আমি তোর জন্য বসে আছি। আমিও দেখব তুই বিয়ে না করে কোথায় যাস। আর এতগুলো কথা যে শুনিয়ে গেলি, এগুলোর উত্তর আমি তোকে তখনই দিব। এসব বলতে বলতে জান্নাতি আমার কাছে আসে, তারপরে হঠাৎ করে লিপকিস করে বসে। মিনিট খানেক পরে ছেড়ে দেয়। আমি ওর কাছ থেকে হা করে তাকিয়ে রইলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। জান্নাতি এমন করবে ভাবতেও পারিনি আমি, তাই ওর দিকে হা করে তাকিয়ে রইলাম। জান্নাতি চলে যেতে লাগলে আবার কি মনে করে যেন পেছনে ফিরে বলে উঠল, দেখে নিব সোলজার তোকে আমি। মনে রাখিস তুই বিয়ে করলে আমাকেই করতে হবে। জান্নাতি এসব বলে চলে গেল। কিছুক্ষণ ওর দিকে হা করে তাকিয়ে থেকে আমিও চলে গেলাম ক্যাম্পে। তারপর সেখান থেকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেলাম কর্নেলের কাছে। পরের দিন ট্রেনিং লেটার আসলো। ট্রেনিং দিতে চলে গেলাম 4 জন বান্দরবন। ট্রেনিং শেষ করতেই 4 জনের পোস্টিং করে দেয় ওইখান থেকেই। সবাই 4 মতো তাদের গন্তব্যে চলে যায়। এইভাবে চলে গেল 2 বছর। সবকিছু ভুলে নতুন করে সবকিছু করতে লাগলাম। তখনই হাইকমান্ড থেকে সময় দিল বিয়ে করার জন্য। ব্যাস, আম্মু মেয়ে দেখা শুরু করে দিল। সবার চোরাচুরির কারণে বাসায় আসলাম। এসে আমি হালকা অবাক হয়ে গেলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, আর মোটামুটি কিছু মেহমানও আছে যা দেখলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে দিলাম এক ঘুম। বিকেলে আম্মুর ডাকে ঘুম ভাঙল।
উঠে বসতেই আম্মু একটা খাম দিয়ে বলে উঠল, এখানে কিছু টাকা আছে আর মেয়ের ছবি আছে, যা গিয়ে শপিং করে আয়। আর শুক্রবার তোর বিয়ে। কি? কি না, জি, এখন যা গিয়ে শপিং করে আয়। আম্মু, আর 3 দিন পর শুক্রবার, এই 3 দিনে কি হবে? সব কিছু হবে, তুই তোর কাজ কর, আমি গেলাম। বলেই আম্মু চলে গেল। আমি আম্মুর এমন ব্যবহারে অনেকটা অবাক হলাম। তারপর কি যেন মনে করলাম, মেয়েটাকে দেখতে হয় একবার। তাই খাম থেকে ছবিটা বের করে দেখতেই চোখগুলো কপালে উঠে গেল। কারণ মেয়েটার কেউ না, জান্নাতের ছবি। বুঝতে আর বাকি রইল না আম্মুর এমন আচরণের পেছনে ওর হাত। যাক, তার মানে বিয়ের আগে ওর কল আসবেই। তাই এসব চিন্তা বাদ দিয়ে গিয়ে মার্কেট করে আসলাম। রাতে ফোন টিপতেছিলাম, তখন ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আননোন নাম্বার। তবে বুঝে গেলাম এটা জান্নাতের ফোন। তাই মনে মনে ভাবলাম, রাখো জান্নাতি, তোমার সাথে একটু মজা নেওয়া যাক। এসব ভেবে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমাকে চিনোস না, নাকি চিনেও না চিনার ভাব নিচ্ছিস? সরি আন্টি, আপনার পরিচয় না দিলে চিনবো কিভাবে? কি? আমি আন্টি? আরে পরিচয় না দিলে কিভাবে বুঝবো আপনি আন্টি নাকি দাদুর বয়সের মহিলা? এবার জান্নাতে আর কিছু না বলে রাগে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নামাজ শেষ করে বাইরে আসতেই দেখি সবাই বিয়ের আয়োজন করতেছে। আর কালকে নাকি গায়ে হলুদ, তাই সবাই নিজের মতো ব্যস্ত, আর আমিও নিজের মতো ব্যস্ত। এভাবে কেটে গেল 2 দিন। আর বিকেলে বিয়েটাও হয়ে গেল। জান্নাতিকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর আমি আমার মতো বিজি হয়ে গেলাম। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ার সাথে গল্প করতে লাগলাম। এমন সময় আব্বু এসে আমার পাশে বসলো। আমার কিছুটা সন্দেহ হলো, তাই জিজ্ঞেস করলাম, কি হলো? হঠাৎ দুজন একসাথে এসে আমার পাশে বসলে? প্রথমত জান্নাতি ভয় পাওয়ার মেয়ে না, উল্টো ওরে দেখলে শয়তান ভয় পাবে। আর দেখতেছো না, ভাইয়ার সাথে গল্প করতেছে। চুপ, বক বক না করে তোর রুমে যা। ওকে বলি সেখান থেকে রুমের কাছে চলে আসলাম। ভেতরে ঢুকে দরজা লাগাতে দেখি জান্নাতি উঠে আমার কাছে আসলো। এসেই পায়ে সালাম করলো। কিছুটা অবাক হলাম, এমন ভদ্র মেয়ে জান্নাতি। যাক, এখন একটু মজা নেওয়া যাক ওর সাথে। তাই জান্নাতির ঘোমটা তুললাম। জান্নাতি হালকা ভয় পেয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? এভাবে ভয় পেলে কেন? তুমি এখানে কেন? এখানে তো আমার বউ থাকার কথা। এবার রাগে জান্নাতের মুখ লাল হয়ে গেল। রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তাই আবার আমি জিজ্ঞেস করলাম, কি হলো বলেন, আমার বউ কোথায়? তোর বউরে চিবিয়ে খেয়ে ফেলছি, এবার তোকে খাবো। ইস, আমার বউটা না জানি কত ভালো ছিল, আর এই রাক্ষসীটা খেয়ে ফেললো। ওই চুপ করবে, না হলে আমার কিন্তু এবার রাগ উঠতেছে বলে দিলাম। ওকে, চুপ হয়ে গেলাম। চুপ করে গিয়ে খাটে এসে শুয়ে গেলাম। শুয়ে ভাবতেছি কি করব এখন। দূর, যা করার জান্নাতি নিজেই করবে। আমি শুয়ে ঘুমাই। কিছুক্ষণ পর হঠাৎ জান্নাতি বালিশ দিয়ে মারতে লাগলো। তাই উঠে বসলাম। কি হলো, মারতেছো কেন? তুই ঘুমাচ্ছিস, আমি কি একলা ঘরে বসে বসে মশা মারবো নাকি? তোকে মশা মারতে কে বলেছে? ফ্রেশ হয়ে এসে ঘুমা। আজকে তুইও ঘুমাতে পারবি না, আর আমিও ঘুমাবো না। সারা রাত দুজনে গল্প করব। দেখ, সারাদিন এমনিতে অনেক ধকল গেছে, তাই প্লিজ এখন ঘুমোতে দে, কালকে গল্প করব। সরি, পারবো না। আর তুই ফ্রেশ না হয়ে খাটে শুয়েছিস কেন? এমনি। যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর আমি ফ্রেশ হতে যাব। জান্নাতি কোনো কথা না বলে চলে গেল ফ্রেশ হতে। তারপর আমি শুয়ে থাকা ঘেকে উঠে বসে বসে ফোন টিপছি। কিছুক্ষণ পর জান্নাতি বেরিয়ে আসলো। তারপর আমি গেলাম ফ্রেশ হতে। মুখে পানি দিয়ে আয়নাতে চোখ পড়তে আয়নার কোনায় একটা কাগজ হাতে নিয়ে দেখি লেখা আছে, ফ্রেশ হয়ে বাইরে আয়, তোকে মজা দেখাবো আজকে।
বুঝতে বাকি রইল না এটা জান্নাতের কাজ। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি জান্নাতি বসে আছে খাটে। আমি বাইরে আসতেই আমার কাছে আসতে লাগলো, মারবে মনে করে আমি পিছপা হতে লাগলাম। তখনই জান্নাতি বলে উঠল, কিরে ভয় পাচ্ছিস নাকি? কিছুটা। তুই না একজন সোলজার, আর সোলজার যে ভয় পায় তা আজ প্রথম শুনলাম। এমন বন্ধ একটা ঘরে এমন সময় শুধু সোলজার না, শয়তানও ভয় পায়, বুঝলি? কেন, আমি তোকে খেয়ে ফেলবো? কি জানি, বলতে না বলতে দেয়ালে পিঠ ঠেকে গেল। এই প্রথম বুঝলাম জীবনে কতটা ভয়াবহ পরিস্থিতি হলে দেয়ালে পিঠ ঠেকে যায়। আর এদিকে জান্নাতি কেমন যেন একটা লোক নিয়ে আমার কাছে এসে গেল। আমার মাঝে দূরত্ব বা গ্যাপ আছে কিনা বলতে পারবো না, তবে জান্নাতির গরম নিঃশ্বাস আমার গলায় পড়তেছিল। তারপর হঠাৎ জান্নাতি আমাকে কলার ধরে দেয়াল থেকে ঘুরিয়ে খাটের কাছে এনে ধাক্কা মেরে খাটে ফেলে দিল। তাই জিজ্ঞেস করলাম, কি হলো, খাটে ফেললি কেন? ফিল্মে দেখিস না? না। আর চুপচাপ ঘুমা, না হলে তোর একদিন কি আমার একদিন। তাহলে আজকে আমার একদিনটা পালন করে নি, তুই না হলে কালকে তোর দিন পালন করিস। বলে আমার ঠোঁটগুলোর উপরে হামলা করলো। তারপর কি হলো তা তো বুঝতেছিনি। কিছুক্ষণ পর জান্নাত আমার বুকে শুয়ে আছে, আর আমি ওর চুলগুলো গুছিয়ে দিচ্ছি। এমন সময় জান্নাতি বলে উঠল, মিজু, তোকে একটা কথা বলি। বল। আমি জানি তুই দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছিস, আর তাই তুই চাস না যে কেউ তোর জীবনে আসুক। কিন্তু জানিস মিজু, আমি না তোকে অনেক ভালোবাসি। আমি এটা জানি। শোন না মিজু, আমরা দুজন যতদিন বাঁচি দুজনে দুজনকে ভালোবাসবো। আমি কোনো কারণে যদি মারা যাই বা তুই দেশের জন্য শহীদ হয়ে যাস, এটা বড় কথা না। যতদিন বেঁচে আছি দুজন দুজনকে ভালোবাসবো, তারপর বাকি জীবনটা স্মৃতি নিয়ে কাটাবি, কেমন? ওকে। বলে জান্নাতের কপালে একটা ভালোবাসার পরশ শেখে দিলাম। ঘুমটা হালকা একটু চোখে লেগে আসতেই জান্নাতি আবার ডাক দিল। ঘুম চলে গেল চরক কাছে। কি হলো, ডাকতেছিস কেন? আমার ঘুম আসতেছে না কেন? তোর ঘুম কেন আসতেছে না তা আমি কিভাবে বলবো? থাক, ঘুমাতে হবে না, একটু পরেই আজানের সময় হয়ে যাবে। তার চেয়ে ভালো তুই আমাকে আদর কর একটু। ওই চুপচাপ ঘুমা। ব্যাস, ম্যাডাম অভিমান করে ফেললো আর আমার বুক থেকে নেমে বালিশে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ জান্নাতিকে হালকা করে টোকা দিলাম, কোনো সারা শব্দ নেই। পাগলিটার অভিমান অনেক বেশি বুঝলাম, তাই সোজা গিয়ে চড়িয়ে ধরলাম জান্নাতিকে। তারপর আমার দিকে ফিরিয়ে নিলাম। কি হলো, রাগ করেছিস? না, আমি কে তোর যে আমি তোর উপরে রাগ করব? থাক, এখন ভাব না দেখিয়ে এদিকে আয়। তারপর বাংলা সিনেমার মতো হারিয়ে গেলাম রূপ কথার জগতে। গল্পটার রোমান্স ছিল না, তাই শেষ পর্বে হালকা একটু দিয়ে দিলাম। আর গল্পটা যদিও আর্মিদের জীবনের সবটা কাহিনী তুলে ধরতে পারিনি, তবে যা লিখেছি তার চেয়েও কঠিন তাদের জীবন, এটা জানি। আর গল্পটা লিখেছি ভালোবেসে, তাই কিছুই বলার নেই। আপনারা চাইলে সিজন 2 লিখব। সিজন 2টা আরও ভালো করে লেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।